আসসালামু আলাইকুম। আমি মেহনাজ নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টিদেরকে। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, যে যেখান থেকে বসে আজ আমাকে দেখছেন। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি সবার আগে, উঠে বারান্দায় এসে দাঁড়িয়েছি। তো দেখলাম যে অনেক বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি নেমে যাবে। আকাশেও মেঘ করেছে একটু একটু। তো আমার কাছে না প্রকৃতির এই দৃশ্য দেখতে বরাবরই খুবই চমৎকার লাগে। আর তাছাড়া এখন যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে এই বৃষ্টিটুকু আমাদের সবার জন্য অনেক বেশি দরকার ছিল। তো এই যে দেখেন আকাশে কালো মেঘ করেছে। শুরুতেই মনে করিয়ে দিচ্ছি আমার প্রিয় মানুষগুলোকে, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর এই যে দেখেন বলতে বলতেই কিন্তু মুহূর্তেই বৃষ্টি নেমে গেছে। এত বৃষ্টি, মনে হচ্ছে যে বাতাসে আমাকেই উড়িয়ে নিয়ে যাবে। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এখানে। আর আমার গায়ের যে জামা কাপড় ছিল সিস এসে প্রায় অর্ধেকটাই ভিজে গিয়েছিল, এমনটাই অবস্থা। তারপরেও কিন্তু আমার দাঁড়িয়ে থেকে এইগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো এখন চলে আসলাম রান্নাবান্নার পর্বে। খুব স্বাভাবিকভাবেই দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। সকালবেলা তো আমরা ভাত খাই, সেটা গত ব্লগেও আপনাদের মাঝে শেয়ার করেছি। আজ হচ্ছে মে মাসের ২৭ তারিখ, ঈদের আগের দিন। তো আজ বাড়িতে আমার ভাসুর, যা, দেবরের বউ, বাচ্চা কাচ্চা সবাই আসবে। অর্থাৎ আরও ৮ থেকে ১০ জন মানুষ দুপুরবেলা খাবে। ভাবি ফোন দিয়ে বলেছে যে দুপুরের খাবার এসেই খাবে। তো যার কারণে আসলে আমি খুব সকালেই নাস্তা করার পরেই কিন্তু দুপুরের রান্নাগুলো চড়িয়ে দিয়েছি। আর এই যে গতদিন কচুরলতি রান্না করেছিলাম, সেটা ভালো লেগেছিল বিধায় আজও আবার কচুরলতি রান্না করছি। সবার রিকোয়ারমেন্টস, আজও কিন্তু নারকেলের দুধ দিয়ে আমি কচুরলতিটা রান্না করি। তো আজ কচুরলতি হিসেবে দুধটা কম হয়ে গেছে এবং দুধের ঘনত্ব একটু কম আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গতকালও কিন্তু অল্প পরিমাণ লতি আমি পুরো একটা নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। গতকালেরটা বেশি মজা হয়েছিল। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার লতিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যে সমস্ত আপু আন্টিরা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আর এই ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আর একদিন পর একদিন যদি দেখতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ঠিক একদিন পর পরই আমার চ্যানেল থেকে লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ, ডেলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো নামাতে গিয়ে লতির বেশ কিছুটা নিচে পড়ে গেছে এবং চতুর সাইডেও লেগে গেছে পাত্রে। তো আমি সেটা টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। এখন আস্তে আস্তে বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো আমি করে নিব। তো আজ হচ্ছে যে গতদিন যে শোল মাছ এনেছিল, শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর আমাদের ফ্যামিলির একটা বৈশিষ্ট্য দেখেছেন যে যে খাবারটা ভালো লাগে সেই খাবারটা প্রায় রেগুলারলি করতে হচ্ছে। তো মাছে লবণ হলুদ লাগিয়ে এখন আমি মাছগুলোকে তেলের উপরে ভেজে নিব। একটা সময় প্রচলন ছিল বা একটা সময় সবার মুখে মুখে ছিল যে মেয়েরা বাবার বাড়ির কথা শুনলেই কিন্তু লাফ দিয়ে ওঠে। তখন তাদের মনে আর কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে না। বাবার বাড়ি যেতে পারলেই মনে হতো যে তাদের অনেক আনন্দ হচ্ছে, বা একটা পর্যায়ে বলা হতো যে ঈদের আনন্দ হচ্ছে। আমার তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই পাশাপাশি। বাবার বাড়ি তো এখনও আমি সমানভাবে যাই, দিনের মধ্যে দেখা যাচ্ছে যে ৩ বার ৪ বারও যাচ্ছি। আর শ্বশুরবাড়িতে তো আছি, সেটা আপনারা দেখেন, ভিডিও করে সবসময় দেখাই। কিন্তু কেন জানি এখন আমার মনে হয় যেন শ্বশুরবাড়ি আমার কাছে এখন সব কিছু। তো যতই আমি বাবার বাড়ির সব কিছুই আমার থাকুক না কেন, আদর যত্ন কোথাও কোনো অংশে কম পড়ে না, কিন্তু আমার এখন আর বাবার বাড়ি ভালো লাগে না। এটা খুব বাস্তব একটা কথা। অনেকে শুনলে হয়তো বা একটু আমাকে অন্যরকমভাবে জাজমেন্টও করতে পারেন যে আপু আপনি এটা কেমন কথা বললেন। আসলে মেয়েরা একটা সময়, অতি বাস্তব কথা, যত যাই কিছু বলেন না কেন, যতই আদর যত্ন যা কিছুই বাবার বাড়ির লোকজন করুক না কেন, একটা সময় মেয়েদেরকে বাবার বাড়ির মেহমান হিসেবেই ট্রিট করা হয়। আর শ্বশুরবাড়িতেই কিন্তু সে পার্মানেন্টলি ফ্যামিলি মেম্বার হয়ে যায়। আমার শাশুড়ি বেঁচে থাকতে সবসময় একটা কথা বলতেন, শ্বশুরবাড়ির ভাত মামলা মকদ্দমা করেও খাওয়া যায়, কিন্তু বাবার বাড়ির ভাত সেটা করে খাওয়া যায় না। এত কথা বলার একটাই উদ্দেশ্য আসলে, যে আমার কাছে এখন বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি ভালো লাগে।
মোটামুটি যদি অ্যাভারেজে বলতে হয় তাহলে দুইটা বাড়ি আমার জন্য সমান, বা দুই বাড়িতেই আমি আদর, যত্ন, আপ্যায়ন, ভালোবাসা সব কিছুই সমানে সমান পাই। যতই আমার শ্বশুরবাড়ি হোক না কেন, আম্মা কিন্তু আমাদেরকে মেয়ের মতোই করে ভালোবাসতেন। তার তো মেয়ে ছিল না, 3টা ছেলে। তো এই কারণে বলবো যে শ্বশুরবাড়ি বেশি কমফোর্ট ফিল করি, আর তার থেকেও বেশি কমফোর্ট ফিল করি বা স্বাধীনতা ভোগ করি নিজের সংসারে, যেখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। এখানে যেহেতু আম্মার সংসার, আর আজ আর আম্মা নাই, কিন্তু তারপরেও কিন্তু তার সংসারে আমরা এখনও মেয়ের মতো করেই থেকে যাচ্ছি। এটা খুবই ভালো লাগার বিষয়। আর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুবই ভালো, সবাই খুবই ভালো, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন ভাগ্য করে এমন সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়েছি। এই তো কথা বলতে বলতে কিন্তু শোল মাছ দিয়ে লাউ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখলাম যে আসলে লাউয়ের পরিমাণটা একটু কম হয়ে যাবে, যার কারণে কিন্তু পরবর্তীতে ইন্ডাকশন চুলাতে আর একটুখানি লাউ আমি আলাদা করে কষিয়ে নিয়ে পরে এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু আরও সদস্য মেম্বার বেড়ে যাচ্ছে, মানে সব কিছু বলতে গেলে প্রায় 2 বেলার খাবারের কথা যদি ধরি, তাহলে 15-30 জনের খাবার আমি রান্না করছি। তো এই তো লাউয়ের ভিতরে আমার মশলাটা দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন লবণটা জাস্ট আমি চেক করে তারপরে নামিয়ে নিব। তো মোটামুটিভাবে আমার 2টা ভাগের রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি খুব ঝটপট করেই করছিলাম যে ভাইয়া ভাবি বা আমার দেবর যা সবাই আসার আগে আমি যেন রান্নাবান্নার কাজগুলো শেষ করে, সংসারের সব কাজ শেষ করে সুন্দরভাবে থাকি। আর আমার সব সময় মনে হয় যেন যে কোনো ফ্যামিলি মেম্বার বাইরে থেকে এসে যেন বাসাটাকে একটু পরিপাটি দেখতে পায়, খাবারগুলো যেন সব কমপ্লিটলি রান্না হয়ে যায়। তো এটা হচ্ছে যে একান্তই আমার মনের ইচ্ছা। সকালবেলা রত্না আপার কাছে যখন বসেছিলাম, উনি যখন কাটা বাছা করছিল, দেখছিলাম যে এক কোনায় বেশ কিছুটা পুঁইশাক রয়েছে। তো ভাবলাম যে পুঁইশাকগুলোকে কেটে বেছে আমি ভাজি করার জন্য রেডি করে নিলে তাহলে সবাই খেতে পারবে। আর বিশ্বাস করেন যে এই দুপুর আর রাত্রেবেলা কিন্তু পুঁইশাক, লাউয়ের ঝোল আর হচ্ছে কচুরলতি, এই 3টা খাবারের কোনোটাই ছিল না, সবগুলোই খাবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। আরেকটা বিষয় খেয়াল করেছেন যে আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মধ্যে রান্নাঘরে দেখতে আসে। আসলে দেখতে আসে সেটা হচ্ছে যে আমি রান্নায় তেলের পরিমাণ কতটুকু ব্যবহার করছি। তার যেহেতু ফ্যাটি লিভারের সমস্যা আছে আর হেলদি খাবারে সে অভ্যস্ত, যার কারণে বারবারই কিন্তু আমাকে ওয়ার্নিং দেয় যে আমি যেন তেল কম ব্যবহার করি। কিন্তু আসলে আমি অতটা কমও করে পাই না। তারপরেও আমি বলবো যে আমার মা, আমার বড় বোন বা আমাদের আরও যারা আছে তাদের থেকে কিন্তু তুলনামূলকভাবে আমি একটু কমই ব্যবহার করি তেল রান্নার কাজে। তো হয়তোবা ইন ফিউচারে আরও তেলের ব্যবহার কমিয়ে দেব, সেটা হচ্ছে যে আমার বাসার ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে। তো এখন তো এখানে মোটামুটিভাবে একটা যৌথ ফ্যামিলির স্বাদ পাই 2 ঈদে বাড়িতে যখন আসি। আর আগে কিন্তু একটা পর্যায়ে যখন আমাদের বাচ্চারা ছোট ছোট ছিল, আমাদের মানে ভাসুর, দেবর বা আমার 3 ভাইয়েরই কিন্তু বাচ্চাগুলো 6টা বাচ্চা পরপরই, ওদের ডিফারেন্স কিন্তু খুব বেশি না, 1 বছর 9 মাস, 11 মাস বা এরকমই ডিফারেন্স প্রত্যেকটা বাচ্চার এক একজনের ক্ষেত্রে। তো যখন না ছোট ছিলাম তখন কিন্তু আম্মা আব্বা বলে দিয়েছিল যে রোজার ঈদটা যেন আমরা যেখানে থাকি সেখানে নিজেদের মতো করে নেই, আর কুরবানি ঈদে যেন বাড়ি আসি। তো আমরা প্রত্যেক বছরে দেখতাম যে ওই কুরবানির ঈদটাই করার জন্য বাড়িতে আসতাম, আর আব্বার সাথেই কুরবানি দিতে হবে, এটা হচ্ছে যে আব্বার একটা হুকুমের মতো ছিল যে বাড়ির ছেলে বাড়ি এসে কুরবানি দিবে, এটাই স্বাভাবিক, কেন বাইরে দিবে। আর আসলে বাড়ির সাথে কানেকশন রাখতে গেলেও কিন্তু বাড়িতে থাকতে হয় বা বাবা মার কথা অনুযায়ী চলতে হয়। তো সেই হিসেবে একটা পর্যায়ে দেখা যেত কি আমরা রোজার ঈদে বাড়িতে আসতাম না, সবাই কুরবানি ঈদে আসতাম। আর এখন তো বাচ্চারা মোটামুটি বড় হয়েছে, আম্মা যেহেতু নাই, আম্মাও মারা গিয়েছে, তো এখন কিন্তু আমরা 2টা ঈদই বাড়ি করছি। আমাদের এমনও ঈদ গিয়েছে বিশেষ করে 2-3 বছর আগে যে আমরা কিন্তু কলকাতাতেও ঈদ করেছি। মানে আম্মা বেঁচে থাকা অবস্থায় আমরা বলেছি যে আম্মা আমরা একটু ঘুরতে যাচ্ছি বা আমরা রিফ্রেশের জন্য আমরা দেশের বাইরে যাচ্ছি, এমনটাও বলেছি। তখন কিন্তু ওনারা ইজিলি পারমিশন দিয়েছে। তো এখন আম্মা নাই, ঈদগুলো ঘন ঘন আসে, আমি গত একটা ব্লগেও বলেছি, আজও বলছি। আর আমার হাজব্যান্ড খুবই মনে কষ্ট পায়, সে কিন্তু মা ভক্ত একটা ছেলে। এরা প্রত্যেকটা ভাই কিন্তু বাবা মাকে অসম্ভব রকমের শ্রদ্ধা, ভালোবাসা, মানে শ্রদ্ধাও করে এবং ভালোবাসা ভক্তিটাও আছে তাদের বাবা মার প্রতি। সবাই অনেক কষ্ট পায় যে আজ আম্মা নাই আর আজ আমরা ঘন ঘন বাড়িতে আসছি। তো এই তো রান্নাবান্নার সব কাজ কমপ্লিট করে আমি গোসল করে বারান্দায় কাপড়ে নেড়ে দিয়ে গেলাম। আর শেষে কিন্তু একটা সবজি রান্না করেছি, বরবটি দিয়ে আলু ভাজি করে নিয়েছিলাম। এখানে দেখেন রত্না আপার হাজব্যান্ড শামীম ভাই,
অনেকগুলো লিচু নিয়ে এসেছে এবং লিচু এনে সে নিজ হাতে ভাগ করে দিয়েছে যে আমরা 3 ভাইয়ের ফ্যামিলি কে কতটুকু খাবো। ভাই বলে দিয়েছে যে কেউ কারোর লিচুতে হাত দিবেন না ভাবি, আমি সবাইকে হাতে ধরে ভাগ করে দিলাম এবং সবাই পর্যাপ্ত পরিমাণে খাবেন। তো যেহেতু গোসল করে এসেছি, হাতে বেশ খানিকটা সময় ছিল, তো ভাবলাম যে লাগেজের কাপড়গুলো একটু গুছিয়ে নেই। আমাদের যেহেতু এখানে পার্মানেন্টলি থাকা হয় না, তাই কিন্তু কোনো ফার্নিচারের টুকটাক অত বেশি করা হয়নি। আর তারপর নিচে থাকতে ছিল, কিন্তু এই নতুন বিল্ডিংয়ে ওঠার পরে কিন্তু আম্মা সেই ফার্নিচারগুলো কিন্তু আর ওঠানো হয়নি, সেগুলো নিচে অনেক কিছু থেকে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আর করাও হয়নি। যেমন বাড়িতে যে ডাইনিং টেবিলটা রয়েছে সেটা কিন্তু এখনও ঠিকঠাক মতো রং করে জায়গা মতো এখনও সেট আপ করাই হয়নি। যেহেতু আম্মা নাই, এখন অনেক কিছু এভাবে অবহেলায় পড়ে আছে, করাও হচ্ছে না। আম্মার অনেক ইচ্ছা ছিল যে পুরো বাড়িটাকে অনেক সুন্দর করে সাজাবে, আমাদের নামাজের রুম থাকবে আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা রুম থাকবে, কিন্তু সেগুলো এখন অনেক পেন্ডিং হয়ে গেল, অনেক কিছু এখন আর হচ্ছে না। তো ওই যাযাবরের মতোই এসে কিন্তু থাকতে হয়। তো আমি কি করলাম যে যেহেতু সময়টা আছে হাতে, আমি আমার লাগেজ ব্যাগ যেগুলো কাপড় চোপড় এলোমেলো ছিল সোফার পরে, সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম। আর ভাইয়ার সাথে কিন্তু ভাইয়ার বডিগার্ড থাকে, ভাইয়ার ড্রাইভার থাকে, 2-4 জন লোকজন থাকেই ভাইয়ার সাথে। তো হাতে চুড়ি খুলে ফেলেছিলাম গরমের কারণে, আজ আবার একটু চুড়ি পরে নিলাম। তো ছাদে আসতেই দেখেন যে 3 তলা ছাদের পরে 2 পাত্তায় ইট দিয়ে তারপরে হচ্ছে এখন কোরবানির মাংস রান্না করার জন্য চুলা রেডি করা হচ্ছে। এই বুদ্ধিটা দিয়েছে আমার বড় যা। তো 3টা করে ইট দিয়েছে, তারপরেও কিন্তু ঝিকগুলো একটু নড়ানড়ি করছে। তো সবাই আমরা বলাবলি করছি যে যখন বেশি মাংস নাড়া দেওয়া হবে তখন কিন্তু হাঁড়ি কাত হয়ে পড়ে যাবে। তো ওনারা ভালো করেই কিন্তু চুলাটাকে ঠিক করে দিচ্ছে। আর এই চুলা ঠিক করছে হচ্ছে একজন আছে শামীম ভাই, আমাদের রত্না আপার হাজব্যান্ড, আর একজন আছে হচ্ছে আমার চাচা শ্বশুর, আমার শ্বশুরের মামাতো ভাই। তো দুজনের বিরুদ্ধে লেগেই থাকে, একজন আরেকজনের কাজ টোটালি পছন্দ করে না। তো এইটা একটু হাস্যকর একটু বিষয়। তো আবারও দেখেন যে আকাশে রোদ উঠে গেছে, ভাইয়া ভাবি বা আমার দেবর যা কেউ কিন্তু এখনও এসে পারিনি। এদিক থেকে রত্না আপা দেরি না করে যেহেতু রান্নাবান্নাগুলো শেষ করেছি, উনি এখন পুরা ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর একটা বিষয় খেয়াল করেছেন, আমরা কিন্তু সবার আগে আসি, আমরা তো 24 তারিখে এসেছিলাম মে মাসের, আর যাবও কিন্তু সবার পরে। আর বাকি যারা আছে সবাই আসে ঈদের আগের দিন, আর সবাই চলেও যায় ঈদ করে তাড়াতাড়ি। তো এই হচ্ছে ব্যাপার যে আসিও আগে যাবও পরে। তো এই যে এখন শামীম ভাই আবার আমাকে ডেকে বলছে যে ভাবি এদিকে আসেন, কেরামতি তো আমারটা দেখলেন না। তো কী কেরামতি আপনার? এখন হচ্ছে ইটগুলোকে উনি গুনা দিয়ে সুন্দর করে বেঁধে দিবে। 4 সাইডে যে 4টা ঝিক দেওয়া হয়েছে ইট দিয়ে, এই 3টা ইট এখন উনি গুনা দিয়ে ভালো করে বেঁধে আটকে দিচ্ছে, যাতে করে ইটগুলো নড়ানড়ি না করে। তাতে করে কি হবে, আসলেই দেখলাম যে ঈদের দিন রান্না করতে গিয়ে যে আমরা যতই নাড়ানাড়ি করি না কেন বা যাই কিছু করি না কেন, ইটগুলো আর নড়ছে না। আর এই যে খাটিয়া বের করে রাখা হয়েছে মাংস কাটাকাটি করার জন্য, এদিক থেকে আব্বাকে আমি একটু ভাতও দিয়ে দিয়েছি। তো বরবটি ভাজিটা রেখেছে রাতের জন্য, আর বাকি 3 রকমের তরকারি দিয়ে আব্বাকে আমি ভাত দিয়ে দিয়েছি। তো দোতলায় চলে আসলাম, রত্না আপা এখন কাকিকে নিয়ে দোতলার যে রুমগুলোতে আমার বড় যা আর ছোটো যা থাকবে, তো সেই রুম 2টা এখন ভালো করে ক্লিন করে মুছে প্রত্যেকটা বেডে চাদর বিছিয়ে দিয়ে সব গোছগাছ করে নিচ্ছে। যেহেতু সবাই দুপুরে আসার কথাই বলেছে, তো তারা তো এসে এখানেই উঠবে লাগেজ টাগেজ নিয়ে, এই কারণে এই রুম 2টা পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর কি। তো আমাদেরকে দোতলায় থাকতে বলা হয়েছিল, আমার বা আমার জামাইয়ের অনেক বেশি ভয়, যার কারণে আমরা একা একা আসলে দোতলার ফ্ল্যাটে থাকতে পারলাম না। আরও একটা বিষয় আছে যে দোতলায় কিন্তু আইপিএসের সুযোগটা নাই, তো যার কারণে কিন্তু আমরা 3তলায় ফ্লোরিং করছি ওই খাবার রুমটাতে, যেখানে সোফা দেওয়া আছে, মানে ড্রয়িং রুমের ফ্লোরেই ফ্লোরিং করছি আমরা। তো এখানে বড় ভাবি আর হচ্ছে যে আমার ছোটো যা, ওরা 2 রুমেই থাকবে, আর বাকি সব ফ্ল্যাটগুলো তো ভাড়া দেওয়া। তো এভাবে করে এখন পরিষ্কার করে রেডি করে দেওয়া হচ্ছে ওনাদের রুমগুলো। তো এটা দেখে আমি আবারও উপরে উঠে চলে আসলাম। এদিক থেকে সুভা ওয়াসিফের বাবা কি করেছে দেখেন, সে মামাদের বাড়ির ওখান থেকে কাঁচা খেজুর তুলে নিয়ে এসেছে, হাতে একটা পোকা লেগে আছে। আমার বাচ্চারা দেখে তো ভয়ে দূরে সরে যাচ্ছে, আমার বাচ্চারা এই খেজুরগুলো চেনেই না। তো একটা সময় দেখা যেত কি অনেক ভোরে, যেহেতু আমি ঘুম থেকে উঠতাম সকালবেলা উঠে, ছোটোবেলার কথা বলছি, তখন এই খেজুরগুলো আমাদের বাড়ি থেকে আমি কুড়িয়ে খেয়েছি, পেকে গেলে একটু লাল লাল হয়, খুবই টেস্ট হয়। তো বাড়িতে কিন্তু সবাই সন্ধ্যার ভিতরে চলে এসেছে, আর এখন এই যে বাচ্চা কাচ্চা মিলে ঈদের আনন্দ শুরু করে দিয়েছে।
সবাই এখন বিভিন্ন ধরনের বাজি ফুটাচ্ছে বাচ্চারা মিলে। ওরা 6 ভাই বোন, পাশে আমাদের যে দেবননদ আছে ওরাও, তো সবাই খুব মজা করছে। আর প্রত্যেকটা ঈদেই কিন্তু আমাদের বাচ্চারা এই ধরনের বাজি ফোটায়। ওরা দাদাবাড়ি আসলে খুব আনন্দ করে, বিশেষ করে 6টা ভাই বোন এক জায়গায় হলে ওদেরও খুব আনন্দ হয়। আর আমরা যখন 3 বউ এক জায়গায় হই, তো এটাও আমাদের কাছে ভালো লাগা কাজ করে। শুধু কষ্ট পাচ্ছি একটা বিষয়, যে এতগুলো ঈদ যাচ্ছে, আম্মা আজ আমাদের মাঝে নাই। আম্মার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আম্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দান করেন, আমিন। এদিক থেকে দেখেন আমার দেবরের ছেলেটা বাজি ফোটানোর কারণে ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড়িয়ে এসে ঘরের ভিতরে আসছে। আর শামীম ভাই যা করেছে, সবার জন্য তালশ্বাস নিয়ে এসেছে। এই ছিল আজকের ব্লগ। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।